আজকে তোমাদের আমি অল্প একটা ছোট ক্লাস নেব। কিছু সহজ জিনিস আছে যেটা একটু বলে দেবো। মূলত থিওরি পোর্শন একটু দেখে রাখবে, এখানে ছোট ছোট প্রশ্ন এক একটা এসে যায়। ঠিক আছে, পরের দিন আমি ট্রানজিস্টরটা শুরু করবো, কারণ ওটা শুরু করলে একটু সময় লাগবে, তাই জন্য এটা একটা ছোটো ক্লাস নিয়ে নিচ্ছি। প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এলইডি। তোমরা নামটা অবশ্যই শুনে থাকবে, এলইডি লাইট এমিটিং ডায়োড। অবশ্যই একটা ডায়োড, এটা ইলেকট্রনিক্সের একটা অ্যাপ্লিকেশন, তোমরা জানো এটা এখন খুব বেশি ব্যবহার হয়। অর্থাৎ তোমরা দেখেছো যে এটা লাইটটা আমরা বাল্বের পরিবর্তে এলইডি ব্যবহার করি, তো বাল্বের মতোই এর কাজ, যেটা তোমার ইলেকট্রিক সোর্সের সঙ্গে যদি আমি যুক্ত করি তাহলে সে লাইট আমাদেরকে সাপ্লাই করে। এখন একটু তফাৎ আছে বাল্বের সঙ্গে। বাল্বের যে ব্যাপারটা তোমরা খুব ভালো করেই জানো যে আমরা যখন একটা বাল্ব চালাই, এরকম একটা জাস্ট এই বাল্ব যদি হয়, এটাকে আমরা ব্যাটারির সঙ্গে যুক্ত করি। ব্যাটারি আমরা হোল্ডারে যখন বাল্বটাকে আটকাই তখন কিন্তু তার কোন দিকটা পজিটিভ, কোন দিকটা বাল্বের কোন দিকটা পজিটিভ, কোন দিকটা নেগেটিভ নিয়ে আমরা মাথা ঘামাই না, কারণ বাল্বের নেগেটিভ পজিটিভ বলে কিছু হয় না, যে দিকটাই তুমি লাগাও না কেন বাল্বটা কিন্তু জ্বলবে। এলইডির ক্ষেত্রে কী হয়, এলইডিগুলো দেখতে তোমরা চোখে যদি দেখে থাকো, দেখতে অনেকটা এরকম হয়। এরকম দুটো পিন থাকে, একটা পিন বড় একটা পিন ছোট, এরকম দেখে থাকবে সবাই যখন বাজার থেকে কেনো। এই বড় পিনটাকে প্লাস ধরা হয় আর ছোটো পিনটাকে মাইনাস ধরা হয়, নেগেটিভ ধরা হয়। অর্থাৎ পিএন, আমি যেটাকে বলছি যে পিএন, এটা হচ্ছে এলইডির বর্তনী চিত্র। ঠিক আছে, এই চিত্র ডায়োডের মতোই দেখতে অনেকটা। এর পি টাইপ থাকবে, এন টাইপ থাকবে, দুটো তীর উপরের দিকে দেওয়া আছে, মানে লাইটটা বেরিয়ে যাচ্ছে এখান থেকে। ঠিক আছে, লাইটটা বেরোচ্ছে বলেই এই চিহ্নটা দেওয়া হচ্ছে। এরকম দেখতে এর বর্তনী সার্কিটে এটাও আঁকতে দেয় অনেক সময় পরীক্ষায়, যে শুধু চিহ্নটা এঁকে দেখাও, তখন এটা এভাবে দেখা যাবে এলইডির। এখন এই যে প্লাস মাইনাস দুটো পিন এখানে দিয়েছে, এই এলইডিকে কিন্তু আমাকে সবসময় কিন্তু এই মাইনাসটাকে মাইনাসেই লাগাতে হবে, প্লাসটাকে প্লাসেই লাগাতে হবে। অর্থাৎ এই পি সাইডে আমাকে পজিটিভ ফরওয়ার্ড বায়াস দিতে হবে গোটা ডায়োডটাকে, অর্থাৎ পি সাইডে পজিটিভ দিকটাকে লাগাতে হবে ব্যাটারির, এন সাইডে ব্যাটারির নেগেটিভ দিকটাকে লাগাতে হবে। অর্থাৎ ফরওয়ার্ড বায়াস, সোজা কথা হচ্ছে যে ফরওয়ার্ড বায়াসে আমাকে এই ডায়োডটাকে রাখতে হবে। তোমরা ফরওয়ার্ড বায়াস সম্পর্কে খুব ভালো করেই জানো, যে দেখেছো। ফরওয়ার্ড বায়াসে যদি না রাখো, এটাকে যদি উল্টিয়ে লাগাও, তাহলে দেখবে এলইডি আর জ্বলছে না। ঠিক আছে, চেক করে দেখে নিতে পারো যাদের সন্দেহ আছে মনে। বাল্বের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ব্যাপার নাই, তুমি ঘুরিয়ে লাগাও, এদিকটা লাল তারটাকে এদিকে, কালো তারটাকে ওদিকে, যা খুশি লাগাও, বাল্ব জ্বলবে, কিন্তু এলইডি জ্বলবে না। এলইডিকে এই ফরমেশন মেনে লাগাতে হবে, তা নাহলে এলইডি জ্বলবে না কোনোদিন। ঠিক আছে, ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে যে আমাকে ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে। আচ্ছা, এর কাজটা কি, কার্যকারিতাটা কি? তাহলে কার্যকারিতাটা হচ্ছে এরকম যে এখানে আমি ফরওয়ার্ড বায়াসে যখন আমি এদেরকে রাখবো, বাইরে থেকে তড়িৎ প্রবাহ দেব বা তড়িৎ শক্তি প্রয়োগ করব, এই শক্তি প্রয়োগের ফলে কি হবে, ফরওয়ার্ড বায়াসের ফলে ইলেকট্রন হোলসগুলো চলাচল শুরু করবে এবং তারা পুনর্মিলিত হবে বা রিকম্বাইন করবে, যেটা আমি গতদিন বলছিলাম তোমাদেরকে, ইলেকট্রন এবং হোলগুলো রিকম্বাইন করবে, অর্থাৎ যুক্ত হয়ে যাবে পরস্পরের সঙ্গে, মিলিত হয়ে যাবে। এই মিলিত হলে কি হয় না, মিলিত হলে একটা এনার্জির সৃষ্টি হয়। ঠিক আছে, ইলেকট্রনস এবং হোল যদি মিলিত হয় তাহলে এনার্জি সৃষ্টি হয়। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে এনার্জিটা কোত্থেকে আসছে? কারণ এনার্জিটা আসছে না, এনার্জিটা ছিলই। আমি তোমাদেরকে আগের দিন একটা কথা বলেছি যে পুনর্মিলিত হওয়ায়, রিকম্বিনেশন, এই কথাটা আমি কেন বলছি, ইলেকট্রন হোলসের ক্ষেত্রে মিলিত হওয়া কথাটা বলি না, সবসময় বলছি ইলেকট্রন হোল পুনর্মিলিত হবে। দেখবে বইও লেখা আছে তোমাদের বইয়ে বারংবার, আমি ইংরেজিতে বলছি রিকম্বাইন করছে, তার পুনর্মিলন। কেন পুনর্মিলন না, এরা প্রথমত এরা কিন্তু সেপারেট কিছু ছিল না, কিন্তু প্রথম থেকে ইলেকট্রনস এবং হোল দুটো আলাদা আলাদা কিন্তু ছিল না, আমি ওদেরকে আলাদা করেছি। প্রথম কথা, এখানে একটা ইলেকট্রন ছিল, তাকে আমি জোর করে সরিয়ে নিয়ে গিয়ে এখানে নিয়ে গেছি, ফলে ইলেকট্রন এখানে চলে গেছে, এখানে একটা হোল ক্রিয়েট হয়ে গেছে। তাই প্রথম অবস্থাটা কিন্তু তারা আলাদা ছিল না, এরকম ছিল। তাই এখন যখন তাদেরকে আমি যুক্ত করছি তখন আমি তাদেরকে পুনর্মিলন বলছি, অর্থাৎ আবার আগের জায়গায় নিয়ে আসছি। এখন দেখো, এই যে ইলেকট্রনটা এখানে ছিল, এই ইলেকট্রনটাকে যদি আমি এখান থেকে এখানে নিয়ে যাই, সোজা কথায় আমি প্রথম যে ব্যান্ড থিওরি তোমাদেরকে পড়িয়েছিলাম, সেই পটিতত্ত্ব যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, তাহলে একটা ইলেকট্রনকে কন্ডাকশান ব্যান্ড থেকে, এই ভ্যালেন্স ব্যান্ড থেকে, ভিভি ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশান ব্যান্ডে যদি নিয়ে যেতে হয়, তাহলে আমরা জানি যে এনার্জি সাপ্লাই করতে হয়। ঠিক আছে, এনার্জি আমাকে, এই এনার্জি সাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে আমি একে ইলেকট্রনকে আমি এখান থেকে ওখানে নিয়ে যেতে পারবো। যে ওখানে নিয়ে চলে গেলাম, তাহলে এখানে একটা হোল ক্রিয়েট হয়ে গেল এই জায়গাটায়। ঠিক আছে, অর্থাৎ এনার্জি কিন্তু আমি দিয়েই এই ক্রিয়েশনটা করেছি, সেপারেশনটা করেছি। তাহলে
এই সেপারেশনটাকে যখন আমি আবার আর রাখবো না, অর্থাৎ ইলেকট্রন আর হোলকে যখন মিলিয়ে দেবো, তাহলে আমাকে সেই এনার্জি আবার ফিরিয়ে দেবে। খুব পরিষ্কার কথা। তোমরা দেখে থাকবে একটা ইঁটকে যদি আমি একতলা থেকে 5 তলায় তুলে নিয়ে যাই, তাহলে কী হবে, সেই ইঁটের মধ্যে স্মৃতিশক্তি সঞ্চিত হবে। পড়েছো? এখন এই ইঁটটাকে যদি উপর থেকে ফেলে দিই, কারো মাথায় গিয়ে যদি পড়ে, তাহলে তার মাথাটা ফেটে যাবে। অর্থাৎ ওই স্মৃতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে তার মাথাটাকে ফাটিয়ে দিল, এমনি এমনি কিন্তু ফাটায়নি। সো শক্তিটা আমি আবার তাহলে ফিরে পাচ্ছি, যদি আমি ইলেকট্রন আর হোলকে যদি আবার সম্মিলিত করতে পারি তাহলে। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এনার্জিটা দিলাম যাতে করে ইলেকট্রন আর হোলটা ক্রিয়েট হলো, সেই এনার্জির মানটা কত? আমি বলেছিলাম তোমাদেরকে, এই যে দুটো যে ব্যান্ড, এই দুটো ব্যান্ডের মধ্যে যে ব্যান্ড গ্যাপ, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশান ব্যান্ডের মধ্যে যে এনার্জি গ্যাপ বা ব্যান্ড গ্যাপ ইজি, ঠিক আছে, এই ব্যান্ড গ্যাপের সমান এনার্জি যদি দিতে পারি তবেই কিন্তু এটা যাবে ওখানে ইলেকট্রনটা, তা নাহলে যাবে না। এর থেকে কম এনার্জি দিলে হবে না এটা। তাহলে এই এনার্জিটা আমি ওকে দিয়েছিলাম, তাহলে সে এই এনার্জিটা আমাকে ফিরিয়ে দেবে, ঠিক আছে, শক্তি আকারে। তাহলে সেই শক্তিটা কত হবে না, তোমরা খুব ভালো করেই জানো যে সেই শক্তিটা ইজি হবে, যে ইজি কিনা সমান হবে এইচ নিউ ইকুয়াল টু ইজি। এটা তোমরা আগের চ্যাপ্টারে আশা করি পড়েছো, অলরেডি নিশ্চয়ই পড়ে ফেলেছো প্লাঙ্কের তত্ত্ব যারা পড়েছো। নিউ হচ্ছে কম্পাঙ্ক, এইচ হচ্ছে আমার প্লাঙ্কের কনস্ট্যান্ট, সে এটাকে নিউ দিয়ে গুণ করলে দ্যাট ইজ ইজি। এবার নিউটাকে আমি সি বাই ল্যামডা, সি হচ্ছে আলোর বেগ, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য, বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য করে দিয়েছি ইকুয়াল টু ইজি, তাহলে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এইচ সি বাই ইজি। এইচ আর সি এর মান আমার জানা আছে, যদি বসিয়ে দিই 1240 বেড়াই, এটাকে বাই ইজি করলে এত ন্যানোমিটার পেরোবো, অর্থাৎ ল্যামডা আমি এখান থেকে বার করতে পারছি। ঠিক আছে? ল্যামডা পেয়ে গেলাম, মানে কি না, আমার এই তরঙ্গ দৈর্ঘ্যের লাইট আমি পাবো। এখন কথা হচ্ছে যে সেই লাইটটা তো আমরা জানি যে তরঙ্গ দৈর্ঘ্যের ওপর ডিপেন্ড করে যে লাইটের কালার কীরকম হবে, ঠিক? তাহলে এই যে লাইটের যে কালারটা হবে, কি কালারের এলইডি, লাল না নীল না সবুজ না হলুদ, কি কালারের এলইডি আমি তৈরি করব, সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণ হচ্ছে ব্যান্ড গ্যাপের উপর। ঠিক আছে? এই ব্যান্ড গ্যাপটা আমি কি দিচ্ছি তার উপর ডিপেন্ড করছে। আর একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে ডোপিং। ডোপিংটা কি আমি কীভাবে করছি বা কতটা করছি। অ্যাকচুয়ালি ডোপিং কথাটা বলার মানেটা হচ্ছে যে আমি কীরকম ব্যান্ড গ্যাপ তৈরি করতে চাইছি, সেটাই কিন্তু আমি ডোপিং দিয়ে ঠিক করি। মানে ডোপিংটা দিয়ে আমি কন্ট্রোল করি যে আমি কীরকম ব্যান্ড গ্যাপ পেতে চাই। যেরকম ব্যান্ড গ্যাপ পেতে চাইবো আমার এই ল্যামডা কিন্তু সেরকম পরিবর্তন হবে। অর্থাৎ তোমরা খুব ভালো করে জানো যে ল্যামডাগুলো এক একটা কালারের ল্যামডা এক এক রকম হয়, তরঙ্গ দৈর্ঘ্য এক এক রকম হয়, বেগুনির ক্ষেত্রে 3500, লালের ক্ষেত্রে 7500। সো আমার তাহলে এলইডি তৈরি করার ব্যবস্থা হয়ে যাচ্ছে এইভাবে আমি আলো পাবো। অর্থাৎ মূল বেসিক কনসেপ্ট হচ্ছে এলইডি মানে আমি তড়িৎ শক্তি দেব এবং আমাকে সে আলো দেবে, এই আলো পাওয়াটাই আমার কাজ। এখন এখানে একটা ব্যাপার আছে, আমরা সাধারণ যে পিএন ডায়োড যে ইউজ করি আমরা, জার্মানিয়াম বা সিলিকন যে ক্লাসগুলোতে, তাতে কিন্তু আমি লাইট পাবো না। ঠিক আছে? কেন পাবো না, সেখানে এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে ইলেকট্রন আর হোলসগুলো যে রিকম্বাইন করছে তাদের কিন্তু হতে হবে তোমার যে আমাদের যে মোমেন্টাম যে কনজারভেশন যে রুল আছে, সে ভরবেগের যে সংরক্ষণ সূত্র, এই সংরক্ষণ সূত্র অনুযায়ী দুটো একই ভরবেগযুক্ত কণা যদি তার বিপরীত দিক থেকে এসে ইলেকট্রন এবং হোল যদি বিপরীত থেকে যুক্ত হয় তবেই এই লাইটটা প্রডিউস করে। ঠিক আছে? এবং তার জন্যে কিন্তু আমাকে সেই পরিমাণ এনার্জি পেতে হবে সেই জায়গাতে, যেমন তেমন পেলে কিন্তু হবে না। হ্যাঁ, তুমি হয়তো এনার্জি প্রডিউস হতে আমি সিলিকন বা জার্মানিয়াম কেলাসে যে ইলেকট্রন হোল পেয়ার যে রিকম্বাইন করে না তা তো নয়, রিকম্বিনেশন হয়, অবশ্যই হয় সেখানেও, কিন্তু আমি লাইট পাওয়ার মতো হয়তো এনার্জি নাও পেতে পারি। সেখানে হয়তো তাপ উৎপন্ন হলো, একটু গরম করে দিল হয়তো রিকম্বাইন করার পর, শক্তি পাচ্ছি। শক্তিটা তাপ আকারে পাবো না আলো আকারে পাবো সেটা তো মানে বলা যাবে না, যেমন শক্তি হবে সেই হিসাবে বলা যাবে। আবার এমন হতে পারে অনেক এলইডি এ ধরনের ডায়োডের ক্ষেত্রে রিকম্বিনেশনের ফলে তো এমন একটা এনার্জি বেরোচ্ছে যে এনার্জিটা হয়তো তোমার মানে দৃশ্যমান আলোর সঙ্গে তার তরঙ্গ দৈর্ঘ্য ম্যাচ করে না। আমাদের যে দৃশ্যমান আলোর যে রেঞ্জ 3500 থেকে 7500 অ্যাংস্ট্রম, এই রেঞ্জের মধ্যে যদি না থাকে তাহলে তো আমি দেখতে পাবো না তাকে। এগুলো নিশ্চয়ই পড়েছো তোমরা। ঠিক আছে? তাহলে এই হচ্ছে এলইডি, সিম্পলি কথা। তাহলে এখানে বইয়ে তোমরা দেখে নিবে, তোমাদের বই থেকে আমি এটা তুলেছি যে কী ধরনের কেলাস ব্যবহার করলে কী ধরনের কালার পাওয়া যায়। এখানে যেমন বলছি যে গ্যালিয়াম ফসফাইড প্লাস ক্যাডমিয়ামের সঙ্গে এটা দিলে লাল বা সবুজ পাওয়া যায়। ঠিক আছে? সিলিকন কার্বাইড দিলে হলুদ পাওয়া যায়,
আচ্ছা, তারপরে গ্যালিয়াম আর্সেনাইড যদি দিই তাহলে ইনফ্রারেড পাওয়া যায়। ইনফ্রারেড কিন্তু চোখে দেখা যায় না, কিন্তু হ্যাঁ, ইনফ্রারেড রশ্মি চোখে দেখা যায় না। সো এই হচ্ছে ব্যাপার। তাহলে ফরওয়ার্ড বায়াস 1 নম্বর রিকম্বাইন করবে ইলেকট্রন হোল এবং তার ফলে এনার্জি প্রডিউস হবে, এনার্জি লাইট আকারে বেরিয়ে আসবে। সিম্পল কথা, এর মধ্যে কোনো কঠিন কিছু নাই, এটুকু জানলেই হবে তোমাদের। আচ্ছা, এটা কি কারেন্টটা পাবো আমি এরকম ঠিক ফরওয়ার্ড বায়াসের মতো কারেন্ট পাবো, কিন্তু ফরওয়ার্ড বায়াসের মতো অত কারেন্ট এখানে পাবো না, কারণ ব্যাপারটা হচ্ছে যে রিকম্বিনেশনের ফলে অলরেডি অনেক ইলেকট্রন হোলস কিন্তু তোমার আলোক শক্তি আকারে বেরিয়ে যাচ্ছে, ফলে তড়িৎ শক্তি খুব কমই পাবো খুব স্বাভাবিকভাবে। ঠিক আছে, ম্যাক্সিমামটাই কিন্তু আমার আলো আকারে যেহেতু বেরিয়ে যাচ্ছে, কাজে এর যে তড়িৎ প্রবাহের যে গ্রাফ সেটা কিন্তু অবশ্যই অত প্রবাহ আমি পাবো না যেটা আমি পিএন ডায়োডে পেয়ে থাকি। আচ্ছা, নেক্সট হচ্ছে ঠিক এর উল্টো জিনিস, অর্থাৎ হচ্ছে ফোটো ডায়োড। ঠিক আছে, ফোটো ডায়োড হচ্ছে ঠিক এর উল্টো জিনিস। কি ছবিটা দেখো, ছবিটা উল্টো, ওখানে তীরটা দেখো, এখানে তীরটা দিয়েছিলাম উপরের দিকে, অর্থাৎ লাইট বেরোচ্ছে, এখানে কি হচ্ছে লাইট এসে পড়ছে। এখানে আমি যেটা পাবো সেটা হচ্ছে যে আমাকে একটা ডায়োডের মধ্যে লাইট ফেলতে হবে, লাইট ফেলার ফলে সে আমাকে তড়িৎ শক্তি দেবে। ঠিক আছে, ওখানে আমি তড়িৎ শক্তি দিয়ে লাইট পেয়েছি, এখানে লাইট দিয়ে তড়িৎ পেতে চাই, সিম্পল কথা, লাইট দিয়ে তড়িৎ পেতে চাই। তাহলে সেটা কী করতে হবে, সেটা করতে গেলে আমাকে প্রথমে হচ্ছে যে পুরো ডায়োডটাকে রিভার্স বায়াসে পাঠাতে হবে। রিভার্স বায়াসে পাঠিয়ে দিলে আমার কী হবে না, রিভার্স বায়াসের ফলে আমি সামান্য পরিমাণে দেখেছি যে মাইনরিটি যে কেরিয়ারগুলো থাকে, সেই মাইনরিটি কেরিয়ারের জন্য আমি সামান্য পরিমাণে কিছু কারেন্ট পাই, যেটা আমার প্রায় নেগলিজিবল, না এরই সমান। এখন এই রিভার্স কারেন্টটাকে বা রিভার্স বায়াস কারেন্ট বা যে মাইনরিটি কেরিয়ারের জন্য যে সামান্য যে কারেন্ট, সেই কারেন্টটাকে আমি এখানে বাড়াতে হবে আমাকে। সেটা করতে গেলে আমাকে আলো ফেলতে হবে। আলোটা কি না, আলোটা শক্তি। এই শক্তি যদি আমি ওখানে ফেলি তাহলে কি হবে, আগেরটার ক্ষেত্রে যেটা হচ্ছে রিকম্বিনেশন হয়েছিল, এখানে রিকম্বিনেশন হবে না, নতুন করে ইলেকট্রন হোল পেয়ার প্রডিউস করবে। ঠিক আছে, নতুন করে ইলেকট্রন হোল পেয়ার প্রডিউস করবে সেটা পি সাইডেও করবে, এন সাইডেও করবে। এবং এই ইলেকট্রন হোল পেয়ার প্রডিউস তৈরি হওয়ার ফলে কি হবে না, মাইনরিটি কেরিয়ারের, অর্থাৎ পি সাইডের ক্ষেত্রে মাইনরিটি কেরিয়ার সংখ্যা লঘু কেরিয়ার হচ্ছে ইলেকট্রন, আমরা জানি পি সাইডে। এন সাইডের ক্ষেত্রে সংখ্যালঘু কেরিয়ারকে হোলস। আচ্ছা, তাহলে এই সংখ্যালঘু কেরিয়ারের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে এখানে। ঠিক আছে, এই যদি আমি এই রিভার্স বায়াস থাকা অবস্থায় যদি আমি এই বাইরে থেকে যদি এনার্জি সাপ্লাই করি, অবশ্যই লাইট এনার্জি, কিন্তু ফোটো ডায়োড, ওই জন্য বলছি ফোটো ফর লাইট, ফোটো মানে লাইট চালালে তবেই ডায়োড অ্যাক্টিভ হয়। এনার্জি যদি সাপ্লাই করতে পারি তাহলে আমার নতুন ইলেকট্রন হোল পেয়ার প্রডিউস হবে, অর্থাৎ মাইনরিটি কেরিয়ারের সংখ্যা আমি বাড়াতে পারি এইভাবে। এই মাইনরিটি কেরিয়ারের সংখ্যা যদি বাড়িয়ে দিতে পারি তাহলে আমি রিভার্স যে কারেন্ট, অর্থাৎ বিপরীত যে প্রবাহ, দেখো রিভার্স নিচের দিকে গেছে, ওই জন্য মাইনাস প্রবাহটা মাইনাসের দিকে, বিপরীত প্রবাহের মানটা আমি বাড়াতে পারি। ঠিক আছে, এখন ঔজ্জ্বল্য যত বাড়াবো তত আমার কিন্তু প্রবাহের মানটা বাড়বে, যত বেশি ঔজ্জ্বল্য বাড়াবো। তোমরা এর আগের চ্যাপ্টারে যদি ভালো করে পড়ে থাকো নিউটনের যে ফোটো ইলেকট্রিক এফেক্ট, সেখানে তোমরা খুব ভালো করে পড়ে থাকবে যে আলো কি, আলো হচ্ছে ফোটন কণা। ফোটন কণার কি, প্রতিটা ফোটন কণার শক্তি হচ্ছে আমরা এইচ নিউ হিসাবে ধরে থাকি। ঠিক আছে, এইচ নিউ এ গিয়ে যখন কোথাও গিয়ে পড়ছে তখন সেই শক্তিটাকে ট্রান্সফার করে, এবং সেই শক্তিটার ফলে কী হচ্ছে, নতুন করে ইলেকট্রন আর হোল জেনারেট হচ্ছে ভেঙে গিয়ে। ঠিক আছে, এই এনার্জিতে তোমার বন্ড ভেঙে গিয়ে ইলেকট্রন হোল পেয়ার তৈরি করে দিচ্ছে। তো এই হচ্ছে তার কাজ। এখন একটা আলোর তীব্রতা বেশি, খুব ভালো করে যদি চ্যাপ্টারটাকে পড়ে থাকো ওই নিউটনের ফোটো ইলেকট্রিক এফেক্ট, সেখানে খুব ভালো করে একটা জিনিস দেখে থাকবে যে যে সূচনা কম্পাঙ্ক বলে একটা জিনিস আছে ওখানে, অর্থাৎ একটা মিনিমাম এনার্জি যদি আমি না দিই তাহলে কিন্তু তড়িৎ প্রবাহ পাওয়া যায় না ওখানে ফোটো ইলেকট্রিক এফেক্টে। খুব ভালো করে জানো, আলো ফেললে তড়িৎ পায় ওখানে, খুব মিনিমাম এনার্জি একটা না দিলে কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা, কিন্তু যদি আমি বেশি তীব্র আলো ফেলি তাহলে কিন্তু আমার কি হবে না, বেশি তীব্র আলো গিয়ে যদি পড়ে তাতে আমার, বেশি তীব্র আলো মানেটা কি, বেশি তীব্র আলো মানে হচ্ছে যে ফোটন সংখ্যাটা অনেক বেশি সেখানে। ঠিক আছে, তীব্র আলো মানে কিন্তু আলোর এনার্জি বেশি নয়, ভালো করে মাথায় রাখবে, ওই চ্যাপ্টারটা পড়লেই বুঝতে পারবে। তীব্র আলো মানে কিন্তু আলোর এনার্জি বেশি নেই, নিউ কিন্তু চেঞ্জ হবে না, কম্পাঙ্ক কিন্তু পাল্টাবে না। তীব্র আলো মানে কিন্তু বেশি শক্তি নয়, তীব্র আলো মানে হচ্ছে বেশি সংখ্যক ফোটন গিয়ে যদি সেখানে গিয়ে পড়ে তাহলে সে কী করবে, বেশি সংখ্যক আমার ইলেকট্রন হোল পেয়ার প্রডিউস করবে, অর্থাৎ তড়িৎ প্রবাহটাকে বাড়িয়ে দেবে। ওখানেও দেখবে তাই আছে, তড়িৎ প্রবাহটাকে সে কিন্তু বাড়িয়েছে। ঠিক আছে, কিন্তু তীব্র আলো ফেলার ফলে কিন্তু কখনোই এটা হয়নি যে আরও কম ইয়েতেই আমি ওই প্রবাহটা শুরু হয়ে গেছে, অর্থাৎ সূচনা কম্পাঙ্কটা কমে গেছে, এমন কিন্তু হয়নি তীব্র আলো ফলে। আলোর তীব্রতা মানে তাই, ফোটন সংখ্যা কিন্তু বেশি, নাম্বার অফ ফোটনস অনেক বেশি বেড়ে গেল সেখানে। আচ্ছা, তাহলে এইভাবে আমি পেতে পারি, প্রবাহগুলো বাড়াতে পারি ইচ্ছা করলে। ঠিক আছে, ইচ্ছা করে আমি প্রবাহগুলোকে বাড়িয়ে আমি
ফটো ডায়োডকে আমি কাজে লাগাতে পারি। কারণ এর ব্যবহারটা কি, ব্যবহারটা হচ্ছে এটাই যে তোমার এই সিডি কম্প্যাক্ট ডিস্ক যেটাকে বলা হয়, যে আমরা যে ব্যবহার করি, ওখানে দেখবে একটা নিচে লাইট থাকে, ওই লাইটটা কিন্তু ওর উপর পড়ে, তারপরেই ওটা রান করে আর কি। ঠিক আছে, একইভাবে অডিও টেপের কথা আমি বলেছি, আগেকার দিনে হতো ক্যাসেট পাওয়া যেত, তখন ফিতে হতো, ক্যাসেটে ফিতে পাওয়া যেত, ফিতে ওই ফিতেটা ওই টেপের মতো কাজ করতো অনেকটা। ঠিক আছে, এই তোমার সিডির মতো কাজ করতো আর কি। পুরোনো তোমার হয়তো দেখবে না হয়তো। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে ফটো ডায়োডেরই একটা স্পেশাল কেস, সেটা হচ্ছে সোলার সেল। তোমরা বহু পরিচিত এই নামটার সঙ্গে বলতে, সোলার সেল, সৌরকোষ। এখন এটাও এক ধরনের ফটো ডায়োড। ঠিক আছে, গ্যালিয়াম আর্সেনাইড একটা কেলাস দিয়ে তৈরি করা হয় ফটো ডায়োডটাকে। সেখানে একইভাবে তোমার আলো এসে পড়বে এবং তড়িৎ প্রবাহ পাবো। তোমরা জানো যে সূর্যের আলো দিয়ে এই কাজটা করা হয়ে থাকে। এখন এর ব্যবহারিক প্রয়োগ প্রচুর, কিন্তু এটাকে একটু মডিফাই করা হয়েছে। সেই মডিফিকেশনটা করা হয়েছে যাতে করে আরও কমার্শিয়াল এটাকে ইউজ করা যায় আরও ভালোভাবে। সামান্য আমার শুধু কারেন্ট পেলেই হবে না, এখানে আমাকে সেই কারেন্টটাকে অনেক কাজে লাগাতে হবে। শুধুমাত্র তোমার ওই সিডি ড্রাইভকে চালানো বা সিডিকে চালানো বা ক্যাসেটকে চালানোর জন্য নয়, এটা কিন্তু এটা আমার আরও অনেক বৃহত্তর কাজে ব্যবহারের জন্য এই জিনিসটা করা হয়েছে ফটো ডায়োডটা। ঠিক আছে, তো সেটা কি করা হয় না, সেটা একইভাবে তোমার এরকম যে ডায়োড, সেই ডায়োডের জাংশনের ওপর তোমার আলো ফেলা হচ্ছে, এইচ নিউ জাংশনের উপর আলো ফেলা হচ্ছে, ফলে এই ইলেকট্রন হোলসগুলো ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, এই ইলেকট্রন হোলস নতুন করে ক্রিয়েট হচ্ছে, এবং এরা কি করছে না, ইলেকট্রন হোলসগুলো কিন্তু তখন ডিফিউশন শুরু হচ্ছে। এই ইলেকট্রনগুলো দেখো ডিফিউজড হয়ে এই পি সাইড থেকে এন সাইডের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ মাইনরিটি ক্যারিয়ার, কিন্তু পি সাইডে ইলেকট্রনটা মাইনরিটি ক্যারিয়ার, এখানে হোলস কিন্তু এন সাইডে মাইনরিটি ক্যারিয়ার, সো হোলস ডিফিউশন হয়ে এদিকে আসছে। আসার পর কী হচ্ছে না, তারা এখানে গিয়ে জমা হচ্ছে। এই জিনিসটা তোমাদেরকে আগে আমি বলেছিলাম কিন্তু একবার, অর্থাৎ এদিকে গিয়ে ধনাত্মক আধানগুলো জমা হলো, এদিকে ঋণাত্মক আধানগুলো জমা হলো, ফলে কি হলো না, একটা বিভব পার্থক্য তৈরি হয়ে গেল, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে গেল। ঠিক, এই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে যদি এবার আমি একটাকে প্রবাহকে যুক্ত করি, তড়িৎবাহী তারকে যদি যুক্ত করি, তাহলে খুব সিম্পলি দেখো তড়িৎ প্রবাহ এদিক থেকে এদিকে হতে শুরু করবে। ঠিক, এই যে ভোল্টেজটা দেখতে পাচ্ছ, এটাকে আমি লিখেছি ওপেন সার্কিট ভোল্টেজ, অর্থাৎ কিচ্ছু নাই কিন্তু এখানে, সিম্পলি একটা ডায়োড যার মধ্যে আমি শুধুমাত্র আলো ফেলেছি তার জাংশনের ওপর। তাই জাংশনের আশেপাশেই কিন্তু এই ইলেকট্রন হোল পেয়ারগুলোকে তৈরি করছি আমি। ঠিক আছে, তার ফলে আমার এই তো বিভব প্রভেদ সৃষ্টি হলো, এবং এই বিভব প্রভেদ থেকে তড়িৎ প্রবাহ সৃষ্টি হলো। এখন এই বিভব প্রভেদ থেকে কতটুকু বিভব প্রভেদ হবে? খুব সামান্য হতে পারে, খুব সামান্য বিভব প্রভেদ, খুব বেশি কখনোই নয়। তাহলে কি করব, সেই বিভব প্রভেদটা বাড়াবো কী করে? কারণ বাড়ানোর উপায় আমার তো জানা আছে। আমি যদি সামান্য ধরেই নিই এখান থেকে হয়তো 1 ভোল্ট কি আরও কম পাচ্ছি, তাহলে আমি যদি এটাকে 100 ভোল্ট পেতে চাই, তাহলে 100টাকে সিরিজে লাগিয়ে দিই ব্যাটারি। আমরা জানি যে তাতে শ্রেণী সমবায়ে লাগিয়ে দিলে ভোল্টেজগুলো বাড়তে থাকে, তো সেভাবে করা হবে। এটাকে পরপর আমি ভোল্টেজ পেলেই তো হলো, একটু ভোল্টেজ পেয়েছি সেটাকে এবার সিরিজে লাগিয়ে দিলাম, প্রচুর ভোল্টেজ আমার সেখান থেকে আসতে শুরু করলো। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। এলইডি হচ্ছে সিম্পলি এরকম একটা ব্যাপার যে চলবে। এখন তোমাদের বইয়ে কিছু তথ্য আছে, তথ্যগুলো একটু তোমরা দেখতে পারো। সেটা হচ্ছে যে 1 বর্গমিটার যে প্লেট, তোমরা সোলার সেল দেখে থাকবে আমাদের স্কুলেরই ছাদে, বোধহয় হোস্টেলের ছাদে ওইদিকে লাগানো আছে বোধহয়, প্লেটের মতো হয়, দেখবে এরকম প্লেটের মতো হয়, কালো কালো, উপরটা কালো হয়, এরকম প্লেটের মতো। এই প্লেটগুলোতে মোটামুটি একটা হিসাব দিয়েছে যে 1 বর্গমিটার যদি প্লেট হয়, তাতে তোমার 1000 ওয়াট মতো ক্ষমতা সেখানে জমা হয়। ঠিক আছে, প্রতি সেকেন্ডে, মানে এত পরিমাণ সৌরশক্তি সেখানে জমা হয়। কিন্তু এই পুরো সৌরশক্তিটা কিন্তু এই কাজে কিন্তু ব্যবহৃত হয় না, এর মাত্র 10% বলছে ইউজ হয় এই ইলেকট্রন হোল প্রডিউস করতে। তাহলে খুব সামান্য আরও কমে গেল। ঠিক আছে, 10% মতো ব্যবহার হয়, তাতে 100 ওয়াট মতো তোমার তড়িৎ শক্তি আমি পেতে পারি। ঠিক আছে, এই 1 মিটার স্কোয়ার, 1 বর্গমিটার ইয়ে থেকে সেকেন্ডে আমি এই পরিমাণ তড়িৎ শক্তি পেতে পারি। এখন এই পরিমাণ শক্তি খুবই সামান্য, এটাতে কাজ হয় না। এটা হয় না বলেই একটা বিশেষ ব্যবস্থা করা হয়, সেটা হচ্ছে যে এরকম একটা কনকেভ মিরার ইউজ করা হয়। এই কনকেভ মিরারে কি হয় না, সূর্যের আলোটা এসে পড়ে, তাদেরকে ফোকাসিং করা হয়। তোমরা জানো যে এটা কনভার্জিং একটা রেতে পরিণত হবে। ঠিক আছে, ফলে একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে, এবং তখন এইখানে আমি সোলার সেলটাকে রাখবো। তাহলে কি হবে না, ওই এনার্জিটা আরও বাড়বে, আর কিছুই না। যে অনেকগুলো তোমার তীব্রতাটা বাড়বে, এনার্জি বাড়বে না, তাদের তীব্রতাটা বাড়বে, অর্থাৎ সেইখানে গিয়ে এরা জমা হবে, ফলে আরেকটু এটা এফেক্টিভ হবে। এই হচ্ছে তার কাজ, মানে তোমার এফিসিয়েন্সিটা একটু বাড়বে। এই হচ্ছে
যেটা তোমার ছড়িয়ে পড়লে হয়তো হতো না, সেটা আমি এক জায়গায় যদি ফোকাস করে ফেলতে পারি তাহলে ডায়োডের কার্যকারিতা একটু হলেও বৃদ্ধি পাবে। তো এই আছে তোমাদের জিনিস এখানে ফটো ডায়োড। হ্যাঁ, খুব বেশি ভোল্টেজ পাওয়া যায় না, বারে বারেই বলছে যে সম্মুখ ভোল্টেজে আমার যে ভোল্টেজ সেই ভোল্টেজের মানটা কিন্তু 1 ভোল্ট মতো পাওয়া যায়। এখানে ছবিটা একটু দেখার বিষয় আছে যে প্রবাহটা কিন্তু বিপরীত প্রবাহ, আবারও বলছি, কারণ মাইনরিটি ক্যারিয়ারের জন্য যেহেতু এই প্রবাহটা আমি পাচ্ছি, তাই আমি এটাকে কিন্তু রিভার্স কারেন্ট হিসাবেই দেখাবো, অর্থাৎ নেগেটিভ দিকে দেখো কারেন্ট আসছে, বাট ভোল্টেজটা কিন্তু পজিটিভ। ঠিক আছে, এটা কিন্তু পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা কিন্তু নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। সো ভোল্টেজটা কিন্তু পজিটিভ হচ্ছে, অর্থাৎ একটা ব্যাটারির মতো সে কাজ করছে পুরো জিনিসটা। ঠিক আছে, ভোল্টেজটা পজিটিভ। আচ্ছা, এখানে পড়ে রেখো, বইটা ভালো করে পড়ো, বিশেষ কিছু খুব বেশি কিছু জানার দরকার নেই, আমি কিছু বাড়তি কথা বলেছি, তো পড়ে রেখো। নেক্সট দিন আমি ট্রানজিস্টারটা শুরু করবো, কারণ ওটা শুরু করলে শেষ করতে একটু সময় লাগবে, একদিনে ওই ক্লাসটা নেবো তাহলে। ঠিক আছে, ওকে, থ্যাংকস।